স্মার্ট সিটি কাগজে কলমে এক আধুনিক স্বর্গরাজ্যের প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবের আগরতলা আজ কি বলুন তো? এক ধুলোমাখা ধ্বংসস্তূপ এবং অপরিকল্পিত নগরায়নের এক বাস্তব চিত্র। শহর জুড়ে উন্নয়নের নামে যে যজ্ঞ চলছে তা সাধারণ মানুষের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, সেই প্রশ্ন আজ আগরতলার প্রতিটি অলিতে গলিতে প্রতিধ্বনিত হচ্ছে। আগরতলা পুর নিগম অর্থাৎ এএমসি কি আদৌ সব দেখছে, নাকি জেনে শুনেই এই চরম বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিচ্ছে? নিগমের কাছে সাধারণ মানুষের কিছু প্রশ্ন। শহর জুড়ে উঠতে থাকা বিষাক্ত ধুলায় শিশু ও বৃদ্ধদের ফুসফুস আজ আক্রান্ত। হাসপাতালগুলোতে বাড়ছে শ্বাসকষ্টের রোগী। কি বলবেন আপনারা? এই স্মার্ট ধুলোর দায়ভার কে নেবে? কেন নির্মাণস্থলে জল ছেটানোর ন্যূনতম নিয়মটুকু মানা হচ্ছে না? যে শহরের অর্থনীতির মেরুদণ্ড স্থানীয় ব্যবসায়ীরা, সেখানে বিক্রি কমেছে 30 থেকে 40%। বিভিন্ন এলাকার রাস্তাঘাটের কঙ্কালসার দশার কারণে ক্রেতারা দোকানে পৌঁছতে পারছে না। এই বিশাল আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ কি পুর নিগম দেবে, নাকি উন্নয়ন শব্দটার আড়ালে ব্যবসায়ীদের আর্তনাদ চাপা পড়ে যাবে? শহরের প্রায় প্রতিটি প্রধান সড়কে কভার ড্রেন নির্মাণের কাজ চলায় তীব্র যানজট নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কোনো ধরনের আগাম সতর্কতা বা বিকল্প রাস্তার নির্দেশনা ছাড়াই যত্রতত্র রাস্তা খোঁড়াখুড়ি চলছে। রাস্তার মাঝে খানাখন্দ, যত্রতত্র পড়ে থাকা বৈদ্যুতিক তার, নির্মাণ সামগ্রী আর জমাচল এক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে শহর আগরতলা। কাজের সাইটে কি কোনো দায়বদ্ধ ইঞ্জিনিয়ার থাকেন, নাকি ঠিকাদারদের হাতে শহরটাকে লিজে দিয়ে প্রশাসন হাত ধুয়ে ফেলেছে? নগরবাসীর অভিযোগ, স্মার্ট সিটি প্রকল্পের কাজ চালায় সাধারণ পরিষেবাগুলো পাওয়ার ক্ষেত্রে তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও প্রশাসন পরিষেবা স্বাভাবিক রাখার দাবি করছে, কিন্তু বাস্তব চিত্র কি বলছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আগরতলা শহরের হাল এবং পুর নিগমের পরিষেবায় কতটা সন্তুষ্ট রাজধানীবাসী তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন এই শহরের দুজন সম্মানিত নাগরিক। রয়েছেন বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী, এবং রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায়। নমস্কার। বিশ্বজিৎবাবু, একজন সচেতন নাগরিক হিসেবে আগরতলা শহর এবং পুর নিগমের বিভিন্ন পরিষেবা নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কতটা সন্তুষ্ট? আসলে তো অনেকদিন ধরে আপনারা ধারাবাহিকভাবে করছেন স্মার্ট সিটির, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে বলা যেতে পারে এটা প্রায় জুলাই আগস্ট থেকে চলছে এটার উপরে। অ্যাকচুয়ালি স্মার্ট সিটির ভেতরে অনেক ভালো কাজ হয়েছে, আনডাউটেডলি বেশ কিছু ভালো কাজ আছে, এটা আমরা আগেও আলোচনা করেছি। এখন যে প্রশ্নটা আপনি তুলেছেন, প্রশ্নটা কিন্তু খুবই বলতে পারেন যে প্রাসঙ্গিক, এবং এটা জনগণের একটা বড় অংশের মনে আছে এই প্রশ্নটাই। আপনি ভ্যানগার্ডের থেকে আপনারা তুলছেন এটা। তো এটা একদিকে যেমন এটা প্রাসঙ্গিকতা আছে, একদিকে ভাবতে কেমন লাগছে যে আমাদের এখানে ডবল ইঞ্জিন সরকারের কারণে বেনিফিট নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এখানে আগরতলাকে স্মার্ট সিটি হিসাবে করা হয়েছে, সিলেক্ট করা হয়েছিল, এবং এটাতে টাকা দেওয়া হয়েছে 90-10 আই থিংক এই পার্সেন্টেজ, এই প্রপোর্শনে বলা যেতে পারে পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডেড। সেই জায়গায় আজকে দিনে যেভাবে কাজকর্ম হচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে স্মার্ট সিটি নিয়ে আরো অনেক কিছু যেটা ছিল, ধরুন স্মার্ট ধরুন ট্রান্সপোর্ট সিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার, কোর ইনফ্রাস্ট্রাকচার ভালো করা ছিল, আরো অনেক কিছু ছিল এইটা। তো এখন হচ্ছে কি এগুলো স্মার্ট ডিসিশন মেকিং সলিউশন এই জায়গাটা থেকে কতটা সাকসেস পেয়েছি, এটা নিয়ে আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু রিভিউ দ্য সিচুয়েশন। আমি গভর্নমেন্টের কাছে বলবো, বিশেষ করে বা ধরুন যারা রুলিং এ আছেন ওনাদের কাছে বলবো এই জিনিসটা নিয়ে রিভিউ করার জন্য। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট শুধু স্মার্ট সিটি প্রকল্পের না, যেমন এটাতে আপনি যদি বলতে চান, এটাতে অনেকগুলো প্রসঙ্গ উঠে আসবে যে আমি এটা ছেড়েই দিলাম, ড্রেনটা পরে
ধরুন নেক্সট রেইনি সিজনে দেখা যাবে ফ্লাড সিচুয়েশনে যে কতটা পারফর্ম করছে ড্রেনগুলো। ওকে, সেপারেট ইস্যু অল টুগেদার। হ্যাঁ, কিন্তু যেটা যে কাজ করা হচ্ছে কিন্তু কাজগুলো কোনো একটা প্ল্যানিং করে করা হচ্ছে না, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যেটা বললেন এটার ভিতরে কোনো মনিটরিং এর কাউকে দেখা যাচ্ছে না কি হচ্ছে কাজগুলো। প্রথম হচ্ছে যে প্ল্যানিং, যেটা হচ্ছে বেসিক কাজ। যেমন ধরুন যে কোনো কাজ আমরা তো বাড়িতে করাই, কন্ট্রাক্টরকে দিয়ে দিলাম বা আমাদের পরিচিত মিস্ত্রিকে দিয়ে দিলাম, কাজ করে নিল, এটা একটা বিষয়। যেখানে দপ্তর আছে, দপ্তরের উপরের থেকে নিচে অব্দি টপ টু বটম কর্মচারী রয়ে গেছে, সেখানে আমি মানে আমার একটা প্ল্যানিং থাকবে যে প্রজেক্ট, এত বড় একটা প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটাকে বলে, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, কোন ফেজ ওয়াইজ আমি কোন পার্টটা করব, কিভাবে করব, এগুলো হচ্ছে মানে বেসিক ইঞ্জিনিয়ারিং একদম জিনিসগুলো উঠে আসার কথা। কিন্তু এগুলো, এবং এটা না শুধু, বিভিন্ন জায়গায় ড্রেনের ভিতরে বাঁশের ইউজ, যেটা নিয়ে অনেকবার কথা হয়ে গেছে, এটা সেন্টারিং এর কাজের জন্য সেগুলো সেখানে থেকে যাচ্ছে, সেটাও ইউজ করা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, তাহলে কি বুঝতে হবে যে এই যে পুরো কাজের ব্যাপারে যে সরকারের মোটিভেটেড ম্যান পাওয়ার যারা থাকার কথা, তাহলে ওরা কি নেই? মানে সরকার যে প্রশাসন যে কর্মচারীর উপরে ডিপেন্ড করে এটা চালাচ্ছে, সেই প্রশাসনিক উচ্চ থেকে নিচে অবধি এখানে কি সেরকম মোটিভেটেড ম্যান পাওয়ার তৈরি করা যাচ্ছে না বা যাবে না? আমি কেন প্রসঙ্গটা বলছি সেটা হচ্ছে কি, যেমন ধরুন ছোট্ট একটা ইস্যু, এই গত দুদিন আগে ইয়ে হচ্ছে যে এখানে স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মিটিং গেল। হ্যাঁ, মিটিং থেকে মানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিষ্কার ক্ষোভের সঙ্গে বলা হলো এখানে বারবার রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, সরকার, এখন প্রসঙ্গটা হচ্ছে রিঅ্যাপয়েন্টমেন্টটা কেন দেওয়া হচ্ছে, এটার একটা বড় একটা বিষয়। অ্যাকচুয়ালি কি হয়, প্রমোশন বলুন, এগুলো একটা মোটিভেটেড, আপনার যে ম্যান পাওয়ারকে মোটিভেটেড রাখার জন্য এগুলো একটা কিন্তু ওয়ে যে আপনি ওদেরকে দিচ্ছেন এই জায়গায়। এটা না করে আপনি যারা হয়তো কাজ করে গেছে, আমাদের পূর্ত দপ্তরে, আমি বলছি না মানে যে কাজের কথা নিয়ে এগুলো আমার অ্যানালাইসিস করলে পরে ঠিক হবে না জিনিসটা, কিন্তু এমন কোন এক্সাম্পল যে কাজ এখানে দেখানো হচ্ছে না যেটার জন্য রিঅ্যাপয়েন্টমেন্ট দরকার হতে পারে বা এমন কিছু না, বরঞ্চ আমি বলবো ইয়ং ইঞ্জিনিয়ারের ভিতরে অনেক ক্যাপাবল লোক, ইঞ্জিনিয়ারদেরকে তৈরি করাটা অনেক বেশি যুক্তিযুক্ত এখানে। না, সেখানে তাহলে প্রশ্ন আসছে, তাহলে কি যারা জুনিয়ররা আছেন বা যাদের কথা আপনি বলছেন, নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ার যারা, তারা কি ক্যাপেবল নয়, না তাদের উপর বিশ্বাস রাখতে পারছে না দেখুন দপ্তর? আমার পয়েন্টটা হচ্ছে এখানে রিঅ্যাপয়েন্টমেন্টে দেওয়ার পিছনে ক্ষোভ আছে, এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে, আরো 20 বছর আগেও কথা হয়েছে, তখনও নেওয়া হয়েছে। এটার পেছনে কোনো না কোনো একটা কারণ থাকে, এটার নেপথ্যে কোনো না কিছু। অনেকেই এটা নিয়ে বলা হয় যে ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান এবং ধরুন ব্যুরোক্রেসিরও একটা অংশ, যেটার একটা পার্ট, এটার সাথে কোনো না কোনো ভাবে এটার দ্বারা ওদের একটা সেটিং বলা হয়ে থাকে, এটাকে এটা সেটিং এর কারণে হয়তো এগুলো হচ্ছে বারে বারে। না হলে কি ইঞ্জিনিয়ারের কি অভাব আছে না কি হচ্ছে, আমি ডিপার্টমেন্টে কেন যাচ্ছি, এটা একটা পয়েন্ট আসছে। দ্বিতীয় কথা, এটা মানে আমি বলবো আমাদের যেমন ধরুন না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রচুর ফান্ড এসছে ত্রিপুরাতে। হ্যাঁ, স্মার্ট সিটিতে যেরকম প্রশ্ন আছে সেরকম পূর্ত দপ্তর পরিচালনা নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন আছে, ন্যাশনাল হাইওয়ে কাজ নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন আছে। আপনারা জানেন আমাদের এই যে এখানে সাংসদও গিয়ে ওইখানে নীতিন গডকরি আমাদের সেন্ট্রাল মিনিস্টারকে বলে এসেছে যে কাজ ঠিক মতো হচ্ছে না। তারপরে এই স্কুল চালানো নিয়েও প্রশ্ন আছে কিন্তু। তো এখানে আমি বলবো, এখানে বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তো চলছে, পুরো জিনিসটা আমার মনে হয় মানে রিভিউ করা উচিত যে কোথায় প্রবলেমটা হচ্ছে, এটা আইডেন্টিফাই না করতে পারলে অবশ্যই করা উচিত। আদারওয়াইজ আপনি যে প্রসঙ্গটা বললেন, আমি একটা লাইন বলে শেষ করছি এখানে, যে স্মার্ট সিটি ত্রিপুরার বুকে বা আদার প্রজেক্ট ত্রিপুরার বুকে একটা সুন্দর একটা বার্তা নিয়ে এসেছিল, সেটা কি এটা কালো টিকা পরিয়ে দেবে এটার উপরে? উল্টো কি মানে, তাহলে কি যে সরকার যে কারণে এত কিছু, এটার কারণে এটার কি মাসুল দিতে হবে ওদেরকে? কারণ যদি ঠিকমতো কাজ না করে, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, আমাদের স্টেট গভর্নমেন্ট পরিচালনা যদি ঠিক মতো না হয়ে থাকে, তাহলে এটাতে প্রশ্ন হচ্ছে কি, এখানে গভর্নমেন্টকে পে করতে হতে পারে, এটা অনলি ডিউ টু দেয়ার
মানে নেগলিজেন্স অথবা ইনএবিলিটি ঠিক দপ্তরের বা বিভিন্ন যে কনসার্ন পার্সন যারা রয়েছেন, আধিকারিকরা যারা রয়েছেন, তাদের গাফিলতি হোক বা তাদের অজ্ঞতা হোক বা তাদের অন্য কোনো স্বার্থের জন্য তাহলে কি সরকার কালিমা লিপ্ত হচ্ছে, এটাই আপনার মূল প্রশ্ন এবং সেই জায়গাটায় রিভিউ করার প্রয়োজন রয়েছে। আমরা আলোচনা করব কিভাবে এবং কতটা রিভিউর এই মুহূর্তে গুরুত্ব রয়েছে। কিন্তু সঞ্জয় স্যার রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, এই যে একটা লাইন বলছি আর একটু, আপনার দুদিন আগে দিল্লিতে আপনার একজন ইঞ্জিনিয়ার মারা গেছেন, দেখেছেন তো? একদম জলে ডুবে, এটাও কিন্তু একটা মেসেজ। কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর গত পড়ে আছে কিন্তু এটা। ঠিক আমাদের এখানে যে একজন চালক, যেটা তেলিয়ামুড়াতে ঘটনা হয়েছিল, অনেকটা একই ধরনের ঘটনা হয়েছে এবং এটা একটা সত্যি বেদনাদায়ক ঘটনা, যেটা একজন ইঞ্জিনিয়ার সেখানে অ্যাক্সিডেন্ট করে প্রায় 70 ফুট নিচে খাদে পড়েছেন। সেখান থেকে তাকে তোলা যায়নি, চোখের সামনে সে তার মৃত্যু দেখেছে তার পরিবারের লোকজন এবং অন্যরা। এখন অনেক নাগরিকের অভিযোগ যে তারা নিয়মিত কর বা প্রদান করলেও সেই অনুযায়ী সঠিক নাগরিক পরিষেবা, যেমন পরিশ্রুত পানীয় জল, নিয়মিত আবর্জনা পরিষ্কার বা ভালো রাস্তার আলো, এসব পাচ্ছেন না। সঞ্জয় স্যার, আপনি কি দেখছেন, মানে নাগরিক পরিষেবা কতটুকু পাচ্ছে মানুষ পুর নিগম থেকে? নমস্কার। আসলে এই যে স্মার্ট সিটি প্রজেক্ট ত্রিপুরা রাজ্য বোধ সম্ভবত 2016 সালে এসেছিল, 2016 সালে। তো সেই হিসাব ধরলে তো প্রায় 10 বছর চলছে প্রায়। তো এটা নিয়ম অনুযায়ী একটা কোম্পানির আন্ডারে এটা হওয়ার কথা ইমপ্লিমেন্টেশন। তো এখন বেসিক্যালি তার অপারেশনাল পার্ট একটা আছে, আর আমরা এখন যে পার্টটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রজেক্ট সেখানে ইমপ্লিমেন্ট হচ্ছে, এগুলো যেহেতু এগুলো বেসিক্যালি এট দ্য ইনিশিয়াল স্টেজ, ঠিক আছে, বা হাফ ডান কন্ডিশন আছে, সুতরাং এখন আমরা যে মানে কিছু ইল এফেক্টস দেখছি আর কি ইমপ্লিমেন্টেশনের, তার তো কিছুটা মানে ইম্প্যাক্ট আমি বলবো এগুলো সাইড এফেক্ট। আচ্ছা, কারণ কি, ধরুন আপনার রাস্তা খোঁড়াখুড়ি করছে, তো বিভিন্ন জায়গায় আন্ডার কনস্ট্রাকশন ড্রেন আছে। এখন যখন নাকি কমপ্লিট হবে বা 80% বা 90% যখন কমপ্লিশন স্টেজে চলে যাবে, যেটা বিশ্বজিৎ বাবু বলছিলেন যে আগামী বছর হয়তো ড্রেনগুলো কমপ্লিট হলে বলে বোঝা যাবে শহরে জল নিষ্কাশন ব্যবস্থা কতখানি ইমপ্রুভড হয়েছে। তো বেসিক্যালি আমি বলবো এটা মিক্সড ব্যাগ, একটু গভর্নমেন্টকে একটু সুযোগ দেওয়া উচিত। আমি আপনাদের এখানে তার আগেও একবার এসেছিলাম, গত কয়েকদিন আগেও আপনাদের একটা অনুষ্ঠান শুনছিলাম। তো আমার কাছে মনে হয় যে এটা মানে নিশ্চয়ই নাগরিকদের যাদের অসুবিধা হচ্ছে তাদের তাদের বক্তব্য বলবেনই, তবে ততটা মানে নিরাশ হওয়ার মতো সময় হয়েছে বলে আমার মনে হয় না। কারণ কি, আপনি যদি লক্ষ্য করে দেখেন, আগরতলা বেসিক্যালি দ্য অবজেক্টিভ ফর হুইচ দিস আগরতলা মিউনিসিপ্যালিটি ওয়াজ বেসিক্যালি এস্টাবলিশড পসিবলি ইন 1871, মোর দেন 150 ইয়ার্স। তো এখন আমাদের লোক সংখ্যা প্রায় আগরতলা শহরে কত হবে? অফিসিয়ালি 7-8 লক্ষ হবে, 7 to 8 লাখ যদি গ্রেটার আগরতলা ধরে নি। তো আপনি যদি লক্ষ্য করে দেখেন, তবুও আমি বলবো যে বেসিক্যালি এটা একটা সিটি যেখানে আপনি বেসিক্যালি অনেকটাই নিরাপদে এবং অনেকটাই বেসিক্যালি লেস এনভায়রনমেন্টাল হ্যাজার্ড আপনি চলতে পারবেন। ঠিক আছে, গাড়ি ঘোড়া আছে, ট্রাফিক ম্যানেজমেন্ট কিছু একটা সমস্যা এগুলো আছে, এগুলো তো ইন দ্য ডেজ টু কাম বেসিক্যালি যেহেতু শহরটা বড় হয়েছে, সবটাই এখানে জোর দেওয়া হয়েছে, সেটা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সরকারের আসলে দীর্ঘকালীন পরিকল্পনার কিছু মানে আমার মনে হয় যে ল্যাক অফ মানে কি বলবো যে ফোরসাইটেডনেস এর জন্য কিছুটা বর্তমানে হচ্ছে। কারণ সবকিছু আগরতলাতে কনসেন্ট্রেশন করতে গিয়ে কিছুটা এখানে একটু কনসেন্ট্রেশন হয়ে গেছে, পরিবহন বলুন, লোকজন সব এদিকে এসে জড়ো হচ্ছে। কিন্তু স্মার্ট সিটির আন্ডারে অনেকগুলো প্রজেক্টই এখানে এসছে। কয়েকটা প্রজেক্ট আমি যেমন দেখি, যেমন হাওড়ার পাশ দিয়ে যখন এই বিউটিফিকেশনের কয়েকটা প্রজেক্ট ইদানিং কালে এক দুটো আমি দেখছি, যেমন বাঁধের পার দিয়ে যখন আপনি যদি যান হাঁটেন তাহলে দেখবেন যে সিনারি ইজ ভেরি বিউটিফুল। তো বেসিক্যালি এখন তো জল সাপ্লাই যে নিষ্কাশনের ব্যবস্থা বলছেন প্রত্যেক এলাকাতেই হচ্ছে, তবে যারা ইমপ্লিমেন্ট করছে এগুলো আপনি সত্যি কথাই বলেছেন যে আসলে মিউনিসিপ্যালিটি কি সেই রকম ফুলেস্ট লেভেলের তদারকি করতে পারছে কিনা। কারণ স্মার্ট সিটির আন্ডারে যত ইঞ্জিনিয়ার দরকার, সেই রিকুইজিট পরিমাণ ইঞ্জিনিয়ার ওনাদের আছে কিনা সেটা কিন্তু একটা সন্দেহ। এবং
যারা নাকি কাজ করছে, আমি তার আগে একবার একটা অনুষ্ঠানে বলেছিলাম, যারা নাকি ইমপ্লিমেন্টিং, যারা নাকি কন্ট্রাক্টর আছে, তাদের উপর আরো নজর রাখা উচিত, তাদেরকে প্রপারলি অডিট করা উচিত, তাদের কাজগুলো সোশ্যাল অডিটের আন্ডারে আনা উচিত। যদিও সিস্টেম একটা আছে, মানে হাইওয়ে যে রানে যে সমস্ত কাজগুলো হয় এগুলো একটু অডিট করার একটা ব্যাপার থাকে, কিন্তু মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনি লক্ষ্য করে দেবেন অনেক জায়গা দিয়ে রাস্তা হচ্ছে, কিন্তু রাস্তা থেকে যে জলটা যে যাবে ড্রেনেজে যাবে, তার জন্য যে এক্সট্রা পাইপ লাগাতে হবে, এগুলো অনেক জায়গাতে অনেক কন্ট্রাক্টররা কিন্তু লাগায়নি। তারপর জন্য জলটা যখন রাস্তাতে হচ্ছে, বৃষ্টি হলে জলটা রাস্তাতে জমে যাচ্ছে। তো রাস্তার উপর যদি যে নতুন মানে নির্মিত রাস্তার উপর যদি আপনার জল জমতে আরম্ভ করে, ন্যাচারালি আপনি যত ভালো কোয়ালিটির মানে কার্পেটিং করুন না, মেটলিং করুন না কেন, সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক, আপনি একটা কথা বলছিলেন স্যার, যে এই যে লেস হ্যাজার্ড আমাদের এই আগরতলা শহর এই মুহূর্তে অন্যান্যদের তুলনায় এখনো আমাদের শহর অনেকটা সুন্দর, অনেকটাই ভালো, কিন্তু এই ভালোটা কি আমরা ধরে রাখতে পারছি? যখন আপনি যে কথাগুলো বলছেন যে এখানে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় কাজ হচ্ছে, কিন্তু অনেকেই বলছেন, অনেকে অভিযোগ করছেন যে স্মার্ট সিটির দোহাই দিয়ে এএমসির যে বেসিক পরিষেবাগুলো আছে, বা এই কাজ যেহেতু হচ্ছে, এই কাজের পাশাপাশি এএমসি যেভাবে মানুষকে একটু সুবিধা করে দিতে পারতো বা নিস্তার দিতে পারতো, সেটা এএমসি দিচ্ছে না, উল্টো আরো হাত গুটিয়ে বসে থাকছে। এটা আপনি সমর্থন করেন? কোন মানে আমি তো দেখুন আগরতলা শুন, আপনার যেমন জল সাপ্লাই দেওয়াটা থেকে সাপ্লাইং অফ ওয়াটার বা ক্লিনিং দ্য সিটি, ঠিক আছে, তো এখন দেখুন ক্লিন আপনার হয় না, গার্বেজ আপনি দেখুন গার্বেজ তো নিচ্ছে, আমি তো এরকম না যে মানে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন না যে প্রচুর গার্বেজ স্তূপীকৃত অবস্থায় আছে। সেই দিনে অপেক্ষা করছি যে আগরতলা শহরে স্তূপ হয়ে যাবে গার্বেজের, কারণ গার্বেজ পরিষ্কার নিয়ে মানুষের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে যে গার্বেজটা কখন পরিষ্কার হচ্ছে, ডাস্টবিন গুলো কখন পরিষ্কার করা হচ্ছে, এই যে সময়টা নিয়ে। আচ্ছা, এই যে উন্নত দেশে এটা নিয়ে আমি কয়দিন আগে অ্যাকচুয়ালি আমাদের যে এখনকার যিনি মাননীয় মেয়র আছেন, ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার একবার একটা কদিন আগে একটা কথা বলার সুযোগ হয়েছিল। আচ্ছা, আমি ওনাকে অনেক মানে এক দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, why basically you do not collect the garbage in night? কারণ ভোরবেলা হোক বা অধিক রাত্রিবেলা 10টার পরে 9টার সময় আমি কয়েকটা শহরের কথা ওনাকে রেফারেন্স দিয়েছি, উনি এডমিট করেছেন হয়তো কিছু টেকনিক্যাল প্রবলেম আছে। তো এখন এটা যে গার্বেজ যে কালেকশন হচ্ছে না তা না, এবং অনেক জায়গাতে মুখ্যমন্ত্রীও শারদীয়া পুরো ক্লাবগুলোকে শারদীয়া পুরস্কার দেওয়ার সময় বলেছে যে বিভিন্ন ক্লাবগুলোকেও এই তার মধ্যে ইনভলভ করা যায় কিনা, এবং মিউনিসিপ্যালিটি হয়তো সম্ভবত ওই রাস্তায় হাঁটছে। কদিন আগে একটা মিটিংও ডেকেছিল ওনারা, যে আসলে বেসিক্যালি এনজিওর থ্রুতে যদি আসলে একটা মানে বেসিক্যালি একটা ওয়েল কোঅর্ডিনেটেড ওয়েতে যে এলাকার লোকজন, যে এখন মানে এলাকার লোকজন যদি বা ক্লাবগুলো যদি এগিয়ে আসে মিউনিসিপ্যালিটির সঙ্গে, তাহলে এলাকার যে সৌন্দর্যটাও বৃদ্ধি পেল, গার্বেজ গুলো দ্রুত পরিষ্কার হলো, এবং বিভিন্ন রকমের যে সমস্যাগুলো আছে এগুলোকে যত দ্রুত সরবরাহ করা। গভর্নমেন্ট হ্যাজ সাম থিংকিং ইন মাইন্ড, বাট ইট উইল টেক সাম টাইম। কারণ কি আমার মনে হয় সেখানে নাগরিক সচেতনতার একটা ব্যাপার আছে। কারণ কি আমরা চাই যে সবাই সরকারি সবকিছু করুক বা কর্পোরেশনই কিছু সবগুলো করুক, আমাদের যে দায়িত্ব আছে আমরা কিন্তু ভুলে যাই। আমি আমার বাড়ির সামনে দেখি গার্বেজ জমে, সবাই রাত্রিবেলা আসার সময় দেখা যায় কি রাত্রিবেলা 9টা 10টার পরে আপনার কি জানি ব্যাগেজটা মানে প্লাস্টিকের ব্যাগে করে কোন একটা জায়গার মধ্যে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হোয়ারএস মিউনিসিপ্যালিটি থেকে কিন্তু 60 টাকা দিয়ে বা 80 টাকা দিয়ে প্রত্যেকটা এলাকা দিয়ে লোকজন আছে যারা নাকি এগুলো কালেক্ট করে, দে আর নট উইলিং টু পে ₹80 ফর বেসিক্যালি কালেক্টিং দিস। এই কালেকশন নিয়ে অনেকগুলো অভিযোগ আছে, আমি সেই বিষয়টাতে আসবো, আমরা সেই বিষয়টাতে আলোচনা আসবো। কিন্তু আমাদের আজকের যে মূল বিষয়টা স্যার, আলোচনার বিষয়টা হচ্ছে যে এএমসির পরিষেবা, তো এএমসির পরিষেবা জায়গায় তার দেওয়া উচিত, কারণ কর আদায় করছে এএমসি, এবং নাগরিকদের যে পরিষেবা দেওয়ার কথা তাকে সেটা দিতেই হবে। এবং দিচ্ছি বলে আমাদের আলোচনা চলছে বলে আগরতলা শহর কতটুকু শহর, আগরতলা শহরকে মনিটরিং করতে কতটুকু সময় লাগে। এখন ফুটপাত উচ্ছেদ বলুন বা সবকিছু বলুন, একটা আইওয়াশ একটা জিনিস, আর নাগরিক পরিষেবা সঠিকভাবে করাটা অন্য জিনিস। আসবো আপনার কাছে স্যার আমি আরেকবার। বিশেষবাবু, এই যে রাস্তা খুঁড়তে গিয়ে প্রায় জলের পাইপলাইন এবং যে ভূগর্ভস্থ যে ইলেকট্রিক যে কেবল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে অনেক এলাকায় দেখা যায় দিনের পর দিন পানীয় জলের সংকট দেখা দিচ্ছে। এছাড়াও মানে অনেক সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এখানকার এটা নিয়মিত ঘটনা এখন, এবং নাগরিকদের ক্ষোভের বড় কারণ হলো যে পরিষেবা বিঘ্নিত হলেও সংশ্লিষ্ট বিভাগগুলো একের পর এক মানে একে অন্যের উপর দায় চাপিয়ে দিচ্ছে। কারণ নেই বলে দিচ্ছে যে মিউনিসিপ্যালিটির কাজ করতে গিয়ে মানে এএমসির যেটা হচ্ছে স্মার্ট সিটির কাজ করতে গিয়ে তার কেটে ফেলেছে, পাইপ ফাটিয়ে দিয়েছে, তার জন্য জল আসছে না।
এখন এই যে একে অপরের ওই যে দায় চাপিয়ে দেওয়া, দায় মুক্ত থাকা, এই সমন্বয়টা দীর্ঘ সময় ধরে যদি এভাবে সমন্বয়হীনতায় ভাবে কাজ করে, তাহলে মানুষ কোথায় যাবে? এবং এই দীর্ঘ সময় ধরে যদি কাজ ফেলে রাখা ফলে মানে মাটির নিচে জলের পাইপ বা বিদ্যুতের তার যে অপচয় ক্ষয়ক্ষতি হচ্ছে, তা কি দীর্ঘমেয়াদে শহরের যে পরিকাঠামো তাকে দুর্বল করছে না? দেখুন, আমি যে ফার্স্ট পেজে বলেছিলাম যেটা আমি জাস্ট একটা, আপনি কথা প্রসঙ্গে আমি একটা একদম আমার 2-3 দিন আগে একটা আমি এক্সাম্পল দিচ্ছি। আমি শ্যামলী বাজার কুঞ্জবন টাউনশিপ কোয়ার্টারের দিকে হাঁটছিলাম, সকালবেলা আমি হাঁটি এদিকে, তো হঠাৎ দেখলাম সাইডে আপনার চেকার টাইলস লাগানো হলো, হ্যাঁ, আচ্ছা, দুদিকে লাগানো হলো। 3-4 দিন পরে দেখলাম সব রোজার দিয়ে সব উঠিয়ে নেওয়া হয়েছে। পরে ওদের জিজ্ঞেস করলাম কি ব্যাপারটা কি, আর কয়েকদিন পরে বললো যে এদিকে পাইপলাইন লে করা হবে এখন। ওকে, তাহলে এই যে 7 দিন আগে যে আমি বসানো হলো, আবার যে এই যে আবার যে তোলা হলো, আবার লাগানো হবে, এই যে এটা কে বিয়ার করবে? এই আর্থিক ক্ষতিটা কে বিয়ার করবে? এই টাকাটা কার? এটা এই আপনি যেটা বলছেন এই ধরনের আরো অনেক অনেক বিভিন্ন দপ্তরকে নিয়ে আছে, বুঝছেন তো? এটা হচ্ছে যেমন এটা ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক্যালের আছে, আপনার এই গেইলের সিএনজিসি বলতে পারেন, এরকমের আরো অনেক কিছু আছে। এখন প্রশ্নটা হচ্ছে কি, আমার প্রজেক্ট প্রিপারেশন আমি যে বললাম, প্রজেক্ট প্রিপারেশনটা তাহলে কি হলো? আমি তো প্রচুর কনসালটেন্সি ফি দিয়ে কিন্তু প্রজেক্ট তৈরি করা হয়েছে। একদম গত 20 বছর ধরুন 20-25 বছর ধরে ত্রিপুরাতে একটা সুন্দর ট্রেন্ড হয়ে গেছে, মানে ছোট ছোট কাজও সবাই একটা এটা কি সেটিং না কি জানি না, সবাই কোটি কোটি টাকা কনসালটেশন ফি পেমেন্ট করছে, হ্যাঁ, কিন্তু এই কনসালটেশন ফি পেমেন্ট করে আমি কি পেলাম? এটা তো আমার আগে এটাও তো বের করার কথা ছিল, ইট শুড কাম আন্ডার কনসালটেন্সি, হ্যাঁ, যে আমার এখানে কি কি পাইপ আছে, কোন ফেজে কিভাবে হবে, আমি পুরো আগরতলাতে কেন করব? প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টে ফেজ ওয়াইজ প্ল্যানিং থাকবে, এটার পরে এটা করব আমি, এটাতে কি কি আছে এটা উঠাবো আমি, তাহলে তো জনগণের কষ্টটা লাঘব হয়, হ্যাঁ। কিন্তু সবাই স্মার্ট, একদম টপ টু বটম সবাই স্মার্ট হয়ে গেছে, এবং সবাই কনসালটেন্সি দিয়ে ফটাফট করে কোনো কিছু লোকজনও দরকার নেই। তাহলে কি কনসালটেশন দেওয়া হলো? একসঙ্গে সব জায়গায় রাস্তা ঘুরে নেওয়া হলো, এটা কোনো কিছুই না। আবার একই জায়গা 3 বার খোঁড়া হচ্ছে। এটা টোটাল রিফ্লেক্ট করে হচ্ছে টোটাল নেগলিজেন্সি এবং ল্যাক অফ ক্যাপাবিলিটি বা আদার কোনো ইন্টারেস্ট থাকতে পারে, আমি তো জানি না কি আছে কিনা। কিন্তু যখনই এরকম করা হবে তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে যে আমি এত টাকা কনসালটেন্সি ফি দিয়ে করার পরে আমার কেন কাজগুলো এলো না উঠে, কেন আমার ফেজ ওয়াইজ জিনিসগুলোকে তৈরি করে আমি শিফট করে করে আমি কেন করলাম না, কেন একটা কাজের জায়গায় 3 বার আমাকে কাজটা করতে হবে? মানে কোন এক একটা দপ্তরের সঙ্গে সমন্বয় কেন নেই? কাজ একসাথে শুরু করব। আজকে ট্রাফিকের প্রবলেম জিবি বাজারে দেখুন, আপনি ট্রাফিক একটা ইমার্জেন্সি রাস্তায় সেখানে কতটুকু রাস্তা বাকি রইল বলুন? জিবি বাজারের এই মুহূর্তে যা অবস্থা, আগরতলা শহরের ত্রিপুরা রাজ্যের স্টেট রেফারেল হাসপাতাল এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, গভর্নমেন্টের একমাত্র মেডিকেল কলেজ যেখানে, সেই জায়গায় রাস্তায় যাওয়ার পথে কয়েক মিটার জায়গা বাকি রয়েছে, কারণ সেখানে দুপাশে ড্রেন হচ্ছে, মানে ড্রেন করা হচ্ছে, দুপাশের এক পাশে ড্রেন করেছে এবং রাস্তায় মাটি স্তূপ করে রাখা হয়েছে। তাহলে এবং উল্টো দিকে আবার রাস্তার উল্টো দিকে আবার গাড়ি দাঁড়িয়ে থাকে, গাড়ি পার্ক করা থাকে। ট্রাফিক মুভমেন্টের বিষয়টা যেন কারোর মাথায় নেই, না কিভাবে হবে দেখে তাই মনে হচ্ছে, তাই দেখুন ভালোভাবে। এখন যাদের সামনে পেছনে স্কট আছে তাদের জন্য আলাদা, তাদের জন্য রাস্তা ফাঁকা হয়ে যায়। পয়েন্টটা হচ্ছে কি, আমি রিঅ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি বুঝলাম, আচ্ছা তাহলে যেটাই করছি, একে তো হচ্ছে আমি কনসালটেন্সি ফি দিয়ে করছি সবকিছু, এটা দপ্তরেও হচ্ছে কিন্তু একই জিনিস, হ্যাঁ, দপ্তরের আর্কিটেক্টরা কি করছে, ইঞ্জিনিয়াররা কি করছে, আবার কেন কনসালটেন্সি দেওয়া হচ্ছে? না হলে আমি কেন ম্যান পাওয়ার তৈরি করছি না? বছর 2 দশক ধরে তো আমার ম্যান পাওয়ার তৈরি করতে লাগতো না, হ্যাঁ। তো ওই জায়গাটা মনে হয় কি হয়, এই জায়গাটাতে খুব চিন্তা করার দরকার আছে। আদারওয়াইজ কি হয়, মানে ফান্ড আসছে বলে যে আমরা রেডি করতে পারছি না, এটা কি ধরনের কথা হলো? হ্যাঁ, আজকের থেকে ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট, আমি এনএইচএআইতে ইয়েতে আমি কাজ করেছি, আপনার এই সেন্ট্রাল যে এই রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্টে, সেন্ট্রাল মিনিস্ট্রিতে ছোট ছোট স্টেট পর্যন্ত নিজের স্টেটের ন্যাশনাল হাইওয়ে নিজে করে, আমাদের স্টেট কখনো করেনি আগে। তারপরে করা শুরু হয়েছে, তাও আইওয়াস বলতে গেলে বড় বড় যা কনস্ট্রাকশন গুলো, এগুলো ম্যাক্সিমামই কোন বড় অর্গানাইজেশন করছে, ওরা ইনক্লুডিং কনসালটেন্সি ফি সহ ওরা করছে।
আচ্ছা, মানে তাহলে আমার এখানের ইঞ্জিনিয়ারদের যে তৈরি করা, এখন আমাদের স্টেটে কিন্তু ভালো ভালো মেরিটোরিয়াস ভালো ইঞ্জিনিয়ার আছে, ওরা একটু স্কোপ তৈরি করলেই করা যায়। কিন্তু এটা না করে দপ্তরের টপ থেকে প্রথম মনে হবে যেমন ব্যুরোক্রেট চালাচ্ছে দপ্তর, ওদের কারো কোনো সে নেই, আইদার দে ডোন্ট হ্যাভ দেয়ার ক্যাপাবিলিটি, যে ওরা যেভাবে হচ্ছে কাজটা উঠিয়ে দেওয়ার ব্যাপার নিয়ে প্রশ্ন করে, এইটা লোক নিয়ে প্রশ্ন তোলে না। আর কাজের কোয়ালিটি নিয়ে ভীষণভাবে প্রশ্ন উঠছে এখন যেটা সেটা অন্য বিষয়, স্মার্ট সিটির কাজ নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু এটা কারণ হচ্ছে কি মোটিভেটেড ম্যান পাওয়ার নেই বলা যায় দপ্তরে। দপ্তরে মোটিভেটেড ম্যান পাওয়ার এমনিতে আসে না, এদের তৈরি করতে হয়, এগুলোর জন্য ইনিশিয়েটিভ দরকার হয়। আমি অবশ্যই রিকোয়েস্ট করব, দিস ইজ দ্য হাই টাইম অলরেডি আপনার, আদারওয়াইজ কিন্তু ভবিষ্যৎ আরো অন্ধকার হবে। ওকে স্যার, আপনার কি মনে হয় এই যে জায়গাটা, এই যে সমন্বয়হীনতা একটা লক্ষ্য করা যায় এবং একই কাজ তিনবার করা হচ্ছে, একই রাস্তা তিনবার খুলে নেওয়া হচ্ছে, এই যে যেটা বিশ্বজিৎবাবু যেটা বলছিলেন যে পেপার ব্লক বসিয়ে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে উঠিয়ে নেওয়া হয়েছে, বা বসিয়ে যাচ্ছে 2 দিন পরে দেখা যাচ্ছে সেখানে আবার পাইপলাইনে কাজ হচ্ছে, রাস্তা ভেঙে দিচ্ছে, এই জিনিসটা সমন্বয়। দেখুন, সরকারি কাজে, পিডব্লিউডির কাজে, ত্রিপুরা রাজ্যে এটা আমরা দীর্ঘদিন যাবতীয় লক্ষ্য করছি। যখনই পিডব্লিউডি কাজ করে রাস্তার পাশ দিয়ে যেদিকে আমি ড্রেন যখন নাকি বানাচ্ছে, আমি তো দেখেছি অনেক জায়গায়, যেটা নাকি আমি মানে চিন্তিত, ইন্দোরের যে ঘটনা, যে 20 জন লোক মারা গেল ইন্দোরে, আমি বলছি না, আমি ভ্যানগার্ড চ্যানেল থেকেই বলছি, ত্রিপুরা রাজ্য আগরতলা মিউনিসিপ্যালিটির আন্ডারে নতুন যে ড্রেন হয়েছে এবং অনেক ড্রেনের ভিতরে কিন্তু পাইপলাইন রয়েছে একদম, ঠিক আছে। আমার মনে হয় গভর্নমেন্ট এবং আগরতলা মিউনিসিপ্যালিটি এটাকে মানে টেক নোট করা উচিত, যে কোথায় কোথায় এই জায়গাগুলো আছে, আগামী দিনে কিন্তু এগুলো বিপদ ডেকে আনতে পারে যে কোনো। তার মানে কি, তার মানে কি এখানে একটা সমন্বয়হীনতা ছিল, নয়তো তো এই যে সাপ্লাই যে পাইপলাইনটা ড্রেনের ভিতর দিয়ে দেওয়া হলো, এটা কি করে হয়? আপনার গ্যাসের লাইন ছিল, গ্যাসের লাইন অনেক জায়গা দিয়ে আছে, ঠিক, ইলেকট্রিক কেবলস আছে। তো এই যে এই কাজগুলো হলো, এগুলো কেন হলো? এখন আপনি ড্রেন বানাতেই হবে অনেক জায়গায়, যেমন মনে হয়েছে ড্রেন বানাতে হবে বলে কি হয়েছে, অনেক জায়গায় দেখা গিয়েছে যে ড্রেন বানাতে গিয়ে এই শহরের যে জায়গার যে দুর্মূল্য যে জায়গা, যে অনেককেই বলছে যে আপনি কিছু জায়গা দিন। এরকম ঘটনাও ঘটেছে আমার নিজের ব্যক্তিগতভাবে, আমাকে প্রায় 200 স্কোয়ার ফুট জায়গা ছাড়তে হয়েছে। ওকে, এরকম মানে দুর্মূল্যের জায়গায় আমার কত 200 মিটার 200 স্কোয়ার ফুট জায়গা ছাড়তে হয়েছে। কিন্তু বেসিক্যালি কথা হলো, তাহলে আমি হোয়াই শুড আই টেক সাচ প্রজেক্টস, যেখানে নাকি আপনার যে বিভিন্ন জায়গাতে আপনি যখন নাকি ড্রেন হয়েছে, আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে জনসাধারণেরও কিন্তু ক্ষতি হয়েছে। সরকার যেমন ইনভেস্ট করছে, যখন বিল্ডিংটা যখন হচ্ছে, কারো যখন পুরনো বাউন্ডারি ওয়াল ছিল সেটা ভেঙে যাচ্ছে, বা সেটাকে আবার তার রিপেয়ার করতে হয়েছে বা মেরামত করতে হয়েছে। তো হু উইল টেক, মানে এভরিবডি ইজ ইনভলভড। কিন্তু এখন কথা হলো, তবুও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইট ইজ এ মিক্সড ব্যাগ। কারণ গভর্নমেন্ট যেহেতু, আমি মেয়র সাহেবের সঙ্গে কথা বলেছি, উনার যেটা ব্যক্তিগত অভিমত সেটা আমি বলছি, সেটা হলো যে বেসিক্যালি যখনই একটা বড় কিছু হয় তখন তার কিছু সাইড এফেক্ট থাকে। সো লেট আস উই শ্যাল হ্যাভ টু ওয়েট এন্ড গিভ সাম টাইম। কিন্তু যেগুলো নাকি মূল সমস্যা রয়ে গেছে, যেরকম যে সমন্বয়হীনতা, যেরকম এই কাজটা যেটা উনি বললেন যে আপনার এই ড্রেনের নিচে আপনার কেবল লাইন পড়ে গিয়েছে, ইলেকট্রিসিটি লাইন যদি যায়, তাহলে এগুলো তো ইন দ্য ডেজ টু কাম দিস মে ইনভাইট ডিজাস্টার। আমাদের শহরের বা আগরতলা, রাজধানী সহ আগরতলার পরিকাঠামোটা কি আলটিমেটলি দুর্বল হয়ে যাচ্ছে না, যখন মাটির নিচে কি হচ্ছে, মাটির নিচে কোথায় পাইপ কেটে দেওয়া হচ্ছে, কোথায় ইলেকট্রিক কেবল সেখানে কেটে দেওয়া হচ্ছে, সেগুলো যখন আমরা জানতে পারছি না, পরে মাটি দিয়ে দিচ্ছে, পরে এগুলো তো আগামী দিনে তো এটা এখানে ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ালো। ক্ষতির কারণ না, দিজ আর ইনভাইটিং ডিজাস্টার্স। হ্যাঁ, যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি শঙ্কিত, এবং এটা নিয়ে আমি কথা বলেছি। আর সমন্বয়হীনতা ডিপার্টমেন্ট সরকারি কাজে দেখুন, বেসিক্যালি আমি একটা কথা বলেছি যে বেসিক্যালি আরবান, দিস ইজ এ বেসিক্যালি এটা কোম্পানি অ্যাক্টে আন্ডারে স্মার্ট সিটি ইমপ্লিমেন্ট হচ্ছে, ঠিক আছে। সুতরাং সেখানে তো লোক তো বাইরে বিভিন্ন কাজের জন্য উনি কনসালটেশনের কথা বলছেন, ফিজ নেওয়া হচ্ছে, সেখানে তো লোক আনা দরকার, লোক এনে এগুলোকে ভালো করে দেখে এগুলোকে ইমপ্লিমেন্ট করা দরকার। যারা নাকি ইল রেটেড, যারা নাকি বা ইল ইনফর্ম, যাদেরকে ইমপ্লিমেন্টিং কন্ট্রাক্টার্স বা ইমপ্লিমেন্টিং এজেন্সি আছে, দে শুড বি বেসিক্যালি
লেফট আউট, তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। সেই মনিটরিং হচ্ছে কিনা সেটা নিয়ে মনিটরিং তো হবে করতে, যদি আপনার সামগ্রিক, যদি আপনার প্রচুর পরিমাণে লোক না থাকে। কারণ কি, আপনি লক্ষ্য করে দেখবেন যে যখন নাকি ইন্সপেকশনে যাচ্ছে, আমরা যখন নাকি দেখি যে মুখ্যমন্ত্রী যায় বা মেয়র যায়, উনার সঙ্গে প্রচুর লোক যায়, কিন্তু ডেইলি যখন ডে টু ডে যখন নাকি কাজ হচ্ছে, আপনি সাইডে কজনকে পাবেন? দিস ইজ এ ফ্যাক্ট। না, এখন সেটাই প্রশ্ন যে ডেইলি মনিটরিং এর জন্য বা কাজটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, আগরতলা শহরটা কতটুকু, কতজন লোক প্রয়োজন হয় দেখে আসার জন্য সারাদিনে একবার, যে আগরতলা শহরে কোথায় কি হচ্ছে, কিভাবে হচ্ছে বা কতটুকু হয়েছে, কতজনের প্রয়োজন হয়, কটা বড় বড় গাড়ির প্রয়োজন হয়, কটা লালবাতির গাড়ির প্রয়োজন হয় ইন্সপেকশনের জন্য, এটাও কিন্তু প্রশ্ন করতে শুরু করেছে মানুষ। বিশেষবাবু, একই সময় সারা শহরে, কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে সারা শহরের সব রাস্তা খুঁড়ে রাখা, বা এটা কি কোনো বৈজ্ঞানিক বা প্রকৌশলগত মানে একটা কোনো নির্দিষ্ট আমি তো বললাম এটা পদ্ধতি হতে পারে? হচ্ছে কি ফেজ ওয়াইজ হবে, জায়গা ওয়াইজ আমাদের আইডেন্টিফাই করা থাকবে, এখানে এই দপ্তরের জড়িত আছে, এখানে এই কাজ করছি আমরা, এই দপ্তরে আগাম ইনফরমেশন আছে, তুমি এখানে আমি এই কাজ করছি, তোমার যা যা কাজ এখন আমার যেটা কনসার্ন ডিপার্টমেন্ট আছে তোমরা করে নাও, এটা আমরা এখানে হাত দিচ্ছি। না, এটা কি মানে প্রশ্নটা এটা কি পরিকল্পনার গলদ নাকি পরিচালনার গলদ, মানে কোনটা বলছেন আপনি? মানে পরিকল্পনা কি তারা বলছেন? আমার দেখে মনে হচ্ছে সবই গলদ এর ভিতরে। প্রথম কথা হচ্ছে মনিটরিং নেই, যেটা হচ্ছে প্রজেক্ট প্রিপারেশনে গন্ডগোল আছে। প্রজেক্ট দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, কপি পেস্ট করে অনেক সময় কি হয়, আমরা ওই ধরুন দিল্লিতে একটা জিনিস অ্যাপ্লিকেবল আছে, সিঙ্গাপুরে একটা জিনিস অ্যাপ্লিকেশন, আমি আগরতলাতে এটাকে অ্যাপ্লাই করতে চাইলাম, এটা তো লোকাল কন্ডিশন অনুযায়ী, লোকাল কন্ডিশনগুলো মাথায় রাখলাম, বুঝতে পারছেন তো? এটা প্রথম কথা। আমি যখন কনসালটেন্সি দেব, কনসালটেন্সি হয়তো ওরা এক্সপার্টলি খুব ভালোভাবে বেঙ্গালুরু করেছে, কিন্তু নট নেসেসারি যে ত্রিপুরা কন্ডিশন ওরা সাকসেস পাবে, ওরা ওইটা স্টাডি করার ব্যাপার আছে এখানে, কারা কারা এখান থেকে লোকালি কাদেরকে ইনভলভ করেছে ওরা। হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি এটার পেছনে আরো অনেক কিছু ইস্যু আছে, এটার ভিতরে কাদেরকে ইনভলভ করেছে, ওদেরকে কি পেমেন্ট করছে, এটার সাথে উপরওয়ালা ব্যুরোক্রেটদের সম্পর্ক কোথায় আছে, কি আছে। দেখুন, আপনি যখনই কাজটা আপনি ঠিকভাবে হবে না, তখন এই কাজের উপরের, বিশেষ করে দপ্তরের সেক্রেটারি থেকে শুরু করে বা ধরুন মিউনিসিপ্যালিটির সিইও থেকে শুরু করে, ওনার অ্যাপ্রোচ নিয়ে, ওনার পলিসি ডিসিশন নিয়ে প্রশ্ন মানুষ চাইবেই। কারণ আলটিমেটলি এট দি এন্ড অফ দ্য ডে, আপনি যেটাই করুন, যে কাজই করুন, এই কাজের জন্য যদি জনগণের যদি লাভ না হয়ে থাকে, জনগণ যদি বেনিফিটেড না হয়ে থাকে, তাহলে আলটিমেটলি দিস ইজ এ ফেইলিওর। বুঝতে পারছেন তো? একদম এইটা হচ্ছে মুখ্য জিনিস, যে জায়গাটা জনগণ বলবে শেষ কথা। জনগণ যদি, আপনারা যদি দেখেন যে জনগণ ইজ নট স্যাটিসফাইড, দেখুন ফর দ্য টাইম বিং এটা আমি বলবো, মিউনিসিপ্যালিটির অনেকগুলো কাজ, আমি তো প্রথমেই বলেছি ভালো কাজ আছে, কিছু ইনিশিয়েটিভ, গুড ইনিশিয়েটিভ আছে। জনগণ কিছু এরিয়াতে কিছু সময়ের জন্য মানুষে অ্যাবজর্ব করে নেবে, এটা মানুষকে এটা অ্যাবজর্ব করারও দরকার আছে। কিছু কিছু জিনিস আছে যেটা ঠিক আছে, এতটুক তো এত বড় কাজে করতে গেলে আমার কিছুটা তো আমার কষ্ট হবে, এটা ইজ নট, ইট ইজ ন্যাচারাল অনলি। হ্যাঁ, কিন্তু মানে এটা যখন একটা লিমিটের বাইরে চলে যায়, এটা নিয়ে দপ্তরের একটু রিভিউ করার দরকার বলে আমি ভাবছি। কারণ আলটিমেটলি এটা যদি জনগণ যদি এটাতে বিতশ্রদ্ধ হয়ে যায় বা কাজে না লাগে, তাহলে কিন্তু আলটিমেটলি যেটা বললাম, সেন্ট্রাল গভর্নমেন্ট তো ফান্ড দিচ্ছে এখানে প্রচুর, কিন্তু স্টেট যদি এটা ইমপ্লিমেন্ট করে সেভাবে পজিটিভের বদলে নেগেটিভ ইম্প্যাক্ট আনছে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে সেকেন্ড টাইম আবার ফান্ড দেওয়ার সময় অবশ্যই চিন্তাও করতে হবে এটা, যে আমি তো ফান্ড দিলাম, এটা দিয়ে তো হিতে বিপরীত হচ্ছে আমার। তো এটা নিয়ে আমার মনে হয় স্বাভাবিকভাবে চিন্তা করার দরকার আছে। এটা আরেকটা ইস্যু, আমি পজিটিভ জিনিসটা আমি বলতে চাইবো এখানে, যেমন ধরুন মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটির তরফ থেকে বিভিন্ন ক্লাবকে ইনভলভ করে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, স্বচ্ছতার মাধ্যমে যাতে একটু পরিষ্কার করা হয়, এবং এটার জন্য কিছু রিওয়ার্ড ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এরকম বেশ ভালো রিওয়ার্ড। হ্যাঁ, 3 লাখ টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, তারপর সান্ত্বনা পুরস্কার আছে। দিস আর গুড ইনিশিয়েটিভ, যাতে মানুষের ক্লাবগুলোর ভেতরে একটু মানে এইসব দিকে, এটার ভিতরে ইনক্লুডিং আছে যে বাড়ি বাড়ি ডিটেইল ইনফরমেশন কালেকশন থেকে শুরু করে গার্বেজ কালেকশনের ব্যাপারটাতে আছে। কিন্তু এখানে আমরা যেটা দেখেছি, একটা আমি সাজেস্ট করব মিউনিসিপ্যালিটির কাছে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, গার্বেজ কালেকশনে যারা গার্বেজ কালেক্ট করছে, স্যার একটু যেটা বললেন, এটা সব পাড়ায় পাড়ায়, এটা যে একটা পার্সেন্টেজ অফ পিপল ওরা কিন্তু
পয়সা দিতে চাইছে না। অনেকে আছে ভাড়াটিয়া আছে, যেমন আমাদের ক্লাব থেকেও যাওয়া হয়েছিল ভাড়াটিয়ার ইনফরমেশন নেওয়ার জন্য, ক্লাব মিউনিসিপ্যালিটিও চাইছে ভাড়াটিয়ার ইনফরমেশন নেওয়ার জন্য, কিন্তু ভাড়াটিয়ার ইনফরমেশন আমাদের কাছে ওরা দিতে রাজি না। বুঝতে পারছেন তো, মিউনিসিপ্যালিটি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে এটা ভাড়াটিয়ার ইনফরমেশন। অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিছু ইনিশিয়েটিভ আছে, আমি সাজেস্ট করবো মিউনিসিপ্যালিটিকে, ইনিশিয়েটিভ গুলো খুবই ভালো, হ্যাঁ, কিন্তু এগুলোর মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করার জন্য কিছু বিষয় এগুলো মানে এগুলো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, ক্লাব তো যাবে, কিন্তু ক্লাবের যেহেতু ক্লাব তো কোনো অথরিটি না যে ওদের কাছ থেকে এগুলো কালেকশন করার, সেটা মাথায় রেখে মিউনিসিপ্যালিটি কিছু হয়তো কর্পোরেটর যারা আছে ওদের থ্রুতে হোক বা যেভাবে হোক, আর কর্পোরেটরও বসে বসে যে সবাই লোক আসবে আমার কাছে, হ্যাঁ, এটা না করে কর্পোরেটরকে বলতে হবে যে তুমি যাও, ইউ আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ, তুমি গিয়ে বলো তোমাদের আপনাদের কি দরকার আছে, এইরকম প্রেসার তৈরি করা, তাহলে গিয়ে আলটিমেটলি এটা সাকসেস হবে। এবং আরেকটা হচ্ছে কি, আমাদের যে মিউনিসিপাল ট্যাক্স কালেকশন করা হয়, এই ট্যাক্স কালেকশনের সাথে সাথে আমাদের এটার সাথে গার্বেজ কালেকশনের এটাও ম্যান্ডেটরি করে দেওয়া, একটা পার্টিকুলার অ্যামাউন্ট। ধরুন না, আমাদের এই এটা আছে তো, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা মিউনিসিপ্যালিটি ওয়ার্ডের আন্ডারে এতজন আছে, এত টাকা দিতে হবে, যত টাকা দরকার হোক। ধরুন আমরা এখন হয়তো 60 টাকা দিচ্ছি, সবার কাছে যখন এটা দেওয়া হবে তখন আর কেউ বাঁচতে পারবে না যে আমি দেবো না, বলতে পারবে না এটা। এবং সেখানে আপনার যারা আপনার ধরুন এই রেন্টেড ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়ার জন্য পার্টিকুলার অ্যামাউন্ট ফিক্স করা যেতে পারে। এই জিনিসগুলো মিউনিসিপ্যালিটির স্টেপটা খুব ভালো এই জায়গাতে, আমি বলবো। এখানে কাইন্ডলি আমি আপনাকে একটু ইন্টারভিন করি, একটু মনে করবেন না সেটা। দেখুন, মিউনিসিপ্যালিটির কাজের মধ্যে যদি আপনি লক্ষ্য করে দেখেন, তো গার্বেজ কালেকশন ইজ বেসিক্যালি ওয়ান অফ দি ফাংশনস অফ দ্য মিউনিসিপ্যালিটি, এবং জল সাপ্লাই দেওয়াটা মিউনিসিপ্যালিটির কাজ, পরিষেবা। এখন এই পরিষেবার জন্য তো অলরেডি মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা নিচ্ছে কেন? এখন এক্সিস্টিং ট্যাক্স বেসিক্যালি ইজ মেন্ট ফর বেসিক্যালি ওই আমার যে গার্বেজ গুলো আছে এগুলো কালেকশনের জন্য এই টাকাগুলো নিচ্ছে। এখন আমি যে সরকার যেটা ওই যে উনি বললেন, আমি কিছুক্ষণ আগে বলছি, সরকার হয়তো বিভিন্ন এনজিও গুলো ক্লাবগুলোকে ইনভলভ করে হয়তো কাজটা করার চেষ্টা করছে, বাট বেসিক্যালি আমি এটাকে বলবো ইট ইজ দ্য শিফটিং অফ হিজ ওন রেসপন্সিবিলিটি, অন্যদের কাছে দিয়ে অন্যদের কাছে চাপিয়ে দেওয়া, ক্লাবগুলোকে ইনভলভ করে দেওয়া, মানে ইট ইজ বেসিক্যালি শিফটিং। নিজের করা কথা, দে আর বেসিক্যালি গিভিং সাম এলিউ, মানে তোমাদের কিছু পুরস্কার, ফার্স্ট 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ, ঠিক আছে, 50,000। I also attended the meeting. The project is good, but it has some fallacies. This needs to be looked out, ironed out. কিন্তু তখন যখন নাকি এগুলো উনি বললেন, but they didn't listen from us. এই প্রজেক্টটা যখন নাকি সরকার ইমপ্লিমেন্ট করবে, তার যে ফল আউট গুলো আছে, তার যে ব্যাড সাইড গুলো আছে, এগুলোকে কিভাবে ট্যাকেল করবে, দিস ওয়াজ অলসো দ্য পলিসি গিভেন বাই সাম অফিসার্স হ্যাজ রেড ইট আউট। অফিসার্স তো বেসিক্যালি হ্যাজ রেড ইট আউট ফ্রম হিজ ওন পারসেপশন, তাকে যেভাবে ডিকটেশন দেওয়া হয়েছে, বাট কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে প্রজেক্টটা কি কি সমস্যা হতে, এই ফিডব্যাকটা তো নিতে হবে। আর সেকেন্ডলি হলো, ইট ইজ প্রাইমা ফেসি, আমি যেটা বলবো সেটা মিউনিসিপ্যালিটি বেসিক্যালি শিফটিং ইজ ওন রেসপন্সিবিলিটি, তার নিজস্ব যে ফাংশনটা সেটাকে সে মানে অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে, বেসিক্যালি ইন দ্য নেম অফ গিভিং সাম রিওয়ার্ডস। এইভাবে শিফটিং করা যায় না আলটিমেটলি মিউনিসিপ্যালিটি না। এখানেও এই যে তারপরে যে বলছেন আপনি, হয়তো মনিটরিং করবে, বা ক্লাবকে দিক বা এনজিও কে দিক বা বিভিন্ন সংস্থাকে দিক, মনিটরিং করবে এএমসি। কোন একটা সময় আসবে এএমসি তখন আর মনিটরিং করছে না, আর যেটা স্মার্ট সিটি নিয়ে হচ্ছে তখন হচ্ছে এগুলো নিয়ে এমন হবে। সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে আপনি আরেকটা পাওয়ার সেন্টার বাড়াচ্ছেন। আপনি যখন বিভিন্ন ক্লাবগুলোকে যখন দিচ্ছেন, আলটিমেটলি এখন ইউজার্স ফি কত, ঠিক আছে, ইউজার্স ফি কোথাও 60 টাকা, কোথাও 80 টাকা, কোথাও 100 টাকা, ইট উইল ভেরি ডিপেন্ডিং অন দি, এবং অনেক জায়গায় টাকা দেওয়া না। মিউনিসিপ্যালিটি তো ইচ্ছা করলেই কার ভাড়া, কতজন বাসিন্দা আছে, কত টাকা আছে, মিউনিসিপ্যালিটিকে বলে যে আপনাদেরকে তো উচিত কিভাবে মানুষের বাড়ি থেকে যে গার্বেজ কালেকশন হচ্ছে না, কার বাড়িতে কতজন ভাড়াটিয়া আছে। গার্বেজ কালেকশন নিয়ে অন্য অভিযোগও আছে, যাদের বাড়ি একটু ভেতরে বা যাদের বাড়ি পেছনে, এইসব বাড়িগুলোতে যাওয়া হয় না, 2 দিন 3 দিনে যাওয়া হয়, তাদের নোংরাগুলো পড়ে থাকে, গন্ধ বেরোয় বাড়িতে, দুর্গন্ধ হয়, এগুলো সমস্যাও আছে। এখন গার্বেজ ম্যানেজমেন্ট ঠিক আছে, এটা ভাবছে, কিন্তু তার চেয়েও যে গার্বেজ ম্যানেজমেন্টের থেকেও যেটা নাকি ইন দ্য ডেজ টু কাম যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা হলো স্মার্ট সিটি যখন কমপ্লিট হয়ে যাবে,
কমপ্লিট হওয়ার পর যেটা হবে সেটা হলো যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে আপনার যে স্মার্ট সিটির উপর ড্রেনগুলোর উপর আপনি যেগুলো লক্ষ্য করে দেখবেন প্রচুর বাইক দাঁড়িয়ে থাকে। সাধারণ ফুটপাত তুমি কার মানে যদি আপনি বলেন জনগণ হাঁটার কোনো জায়গা নেই, সাইকেল চলার কোনো রাস্তা নেই, ঠিক আছে, মানুষের অ্যাক্সিডেন্ট। আমরা সেই বিষয়টাতে আসার আগে আপনারা যে বিষয়টা বললেন আমি একটু জায়গাটাতে বলবো যে এই যে আমরা মিউনিসিপ্যালিটি তার নিজের দায়িত্ব কি এড়িয়ে যাচ্ছে, মানে অন্য কারো কাঁধে নিজের দায়িত্ব দিয়ে মিউনিসিপ্যালিটিকে এড়িয়ে যাচ্ছে। আজকে আমরা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় বিভিন্ন আগরতলা শহরের বিভিন্ন জায়গায় ড্রেন খোঁড়া হচ্ছে, আমরা এটাকে অস্বীকার করছি না। ড্রেন খুঁড়তে হবে, ড্রেন তৈরি করতে হবে, কভার ড্রেন তৈরি হচ্ছে। ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা আপনারা বললেন যে বৃষ্টির পর আমরা বুঝতে পারবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ড্রেন খোঁড়ার জন্য যেভাবে এই এখন এই যে মরশুমে, এই শুখা মরশুমে যখন চারিদিকে ধুলার ঝড়, মিউনিসিপ্যালিটি কি নিয়ম মেনে কিছুটা জল দেবার কাজটা কি করছে সব জায়গায়? সেই কাজটা কি মিউনিসিপ্যালিটি করতে পারে না, নাকি করার দায়িত্ব নেই মিউনিসিপ্যালিটির? এক। দুই, বিভিন্ন জায়গায় যেখানে খোঁড়াখুড়ি হচ্ছে সেখানে পর্যাপ্ত আলো দিয়ে যাতে নাগরিকরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়, বা সেখানে ব্যারিকেড দেওয়া, পর্যাপ্ত আলো দেওয়া, সেগুলোর ব্যবস্থা কি এই ছোট ছোট কাজগুলো বা সতর্কতা বার্তা, এখানে এদিকে ড্রেন খোঁড়া হচ্ছে আপনি এইদিকে বেরোতে পারবেন না, কালকে আপনার গাড়িটা নিয়ে অন্য দিক দিয়ে বেরোবেন, এই কথাগুলো কি বলছে? হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলে রাস্তা কাটা সকালবেলা। মানুষ তো অনেক কিছু নিয়ে তার জীবনযাপন তো করতে হয়। মিউনিসিপ্যালিটি কাজ করছে বলে, আমরা একটা বড় কাজ করছি বলে আমার জীবনটা যদি একটা জিনিস যদি ব্যাঘাত ঘটে যায় তাহলে তো সেটা আমার সারা জীবনের জন্য আটকে গেলাম, আমি এটা কালো টিকা পড়ে যাবে। কি মনে করেন এই জিনিসগুলো কি মিউনিসিপ্যালিটি করতে পারে না? অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যেটা মিউনিসিপ্যালিটির এখন খুব লেজি গোবরের অবস্থা হয়ে গেছে। এই জন্য স্যার যেটা বললেন, মেবি দে আর ট্রাইং টু ইনভলভ আদার্স। কর্পোরেটর যাদের, ওদের ক্রেডিবিলিটি কোথায় আছে এটাও দেখার ব্যাপার আছে। আচ্ছা, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে কর্পোরেটররা আছে, ওদের সব কর্পোরেটরের কথা বলছি না, কিন্তু অনেক কর্পোরেটরের ক্রেডিবিলিটি কিন্তু খুবই নিচের দিকে আছে। হ্যাঁ, কি উদ্দেশ্যে তারা আছে, কর্পোরেটরশিপে আছে, বিভিন্ন কারণে পলিটিক্যাল ইয়েতে আসে, জনগণের সেবায় বা জনগণকে পরিষেবা দিতে কতটুকু এগিয়ে আছেন, সেবা করছে না কি করছে, এই মানসিকতা আছে কিনা, এইসব কারণেও হয়তো ভাবলো যে একটা ক্লাবকে ইনভলভ করি, কিছু কাজ হোক অন্তত। হ্যাঁ, কর্পোরেটরের উপরে, এটা তো বেসিক্যালি কর্পোরেটরের ডিউটি এটা। হ্যাঁ, কর্পোরেটর নিজে এসে এগুলো করা উচিত ক্লাবের সাথে ইনভলভ হয়ে একদম। হ্যাঁ, তো মূল কথা হচ্ছে কি, মানে যখন আপনি নিজস্ব ম্যান পাওয়ার উপরে কনফিডেন্স থাকবে না, তখনই আপনার এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে। নিজস্ব ম্যান পাওয়ার তৈরি করতে হয়। আপনি অন্যের তৈরি ম্যান পাওয়ার দিয়ে আপনি নিজের কাজ চালিয়ে যাবেন, এটা হয় না। এটা প্রত্যেকটা, এটা আমি রিভিউ আজকে তো এই জায়গাতে দাঁড়িয়ে, কারণ আদারওয়াইজ আমার মনে হয় মানে এটা নিয়ে কালো টিকার কথা বললাম না, এইরকম যদি একবার শুরু হয় না, এবং এটা শুধু মিউনিসিপ্যালিটির কথা বলছি না, এটা দপ্তর পরিচালনার ব্যাপার নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে। কিন্তু ওকে, আমার সময় ফুরিয়ে গেছে, তবে আমার মনে হয় কি দিস ইজ দ্য রাইট টাইম, রিভিউ না করলে পরে। এবং এটা সুশীল সমাজের কোনো পরামর্শ কি নিগম নিচ্ছে? সঞ্জয় স্যার, আপনার কি মনে হয়? বেসিক্যালি সুশীল সমাজের তো হয়তো নিচ্ছে, কারণ কিন্তু আমি তো আই ওয়াজ নট, মানে আমার যতটুকু মনে হয়েছে আর কি, আমি ওই একটা দেখেছিলাম, আমি একদম গিয়েছিলাম ক্লাবের তরফ থেকে ডেকেছিল, তখন আমি গিয়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এটা ফিডব্যাক দেওয়া উচিত, কিন্তু বেসিক্যালি এট দ্যাট টাইম আওয়ার ফিডব্যাক ওয়াজ নট টেকেন। আমি ইনস্ট্যান্টলি পরবর্তী সময়ে আমাদের এলাকার কর্পোরেটরকে বলেছি যে দেখুন, এটা বেসিক্যালি আমার মনে হয় আপনার এলাকায় যে ক্লাবগুলো আছে এগুলোকে আপনাকেই ইনভলভ করাতে হবে বেসিক্যালি। আর সেকেন্ড হলো, এটা বেসিক্যালি আমি ব্যক্তিগতভাবে মনে করি, পুরস্কার সরকার বিভিন্ন কারে কোনো ক্লাব যদি এরকম ভাবে স্বেচ্ছায় উদ্যোগে যদি এরকম এনজিও ফর্ম করে, বিভিন্ন এলাকা থেকে যদি আপনার গার্বেজ কালেকশন করে, যদি করে, লেট দেম ডু দেয়ার ওন। কিন্তু একটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট থাকতে পারে পুরস্কার এরকম, ঠিক আছে, কিন্তু ইফ ইট বিকামস এ কম্পালসারি এক্সারসাইজ ফর এভরি ক্লাব, ঠিক আছে, এবং তাহলে এটা ধরে নিতে হবে ইট ইজ বেসিক্যালি শিফটিং অফ দ্য রেসপন্সিবিলিটি। এটা আমার ব্যক্তিগত মত। আমি যেটা বলার আগে শেষ করবার যেটা করছিলাম, যে প্রজেক্ট গুলো ইমপ্লিমেন্ট হচ্ছে, যেমন ড্রেন যেগুলো হচ্ছে, এগুলোর উপর যে পরিমাণে বাইক বা যেগুলো রাখছে, ঠিক আছে, আগামী দিনে ট্রাফিক ম্যানেজমেন্টটা
এখনই মানে খুব গুরুতর অবস্থা। ইন দ্য ডেজ টু কাম, এই যে আগরতলা শহরে স্মার্ট সিটির আন্ডারে এই যে ট্রাফিক ম্যানেজমেন্টে কিন্তু হ্যাজ বিকাম এ বেসিক্যালি হেডেক হয়ে দাঁড়িয়েছে, চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং দেশ তো সেটা এখন থেকে ম্যানেজ করতে হবে, এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে। ওকে বিশ্বজিৎ বাবু, আপনার এই সুশীল সমাজের পরামর্শ নিচ্ছে বলে আপনি দেখছেন বা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই সুশীল সমাজের পরামর্শ স্মার্ট সিটি প্রিপারেশনের আগেই নেওয়া উচিত ছিল। আজকে সুশীল সমাজ কি চায়, স্মার্ট সিটি প্রকল্পের আন্ডারে 500 কোটি টাকা থেকে আরো কি কি হতে পারতো, কি কি হচ্ছে, এটা নিয়ে এটা অনেক বড় আরেকটা আলোচনার বিষয়, এটাতে আমি যাচ্ছি না। কিন্তু এটা নিলে স্মার্ট সিটির সাফল্য আসতো, যেটা মানে জনগণের সাফল্য, মানে কি জনগণই তো মেইন সাফল্য। এটা যে স্পাইট অফ দ্যাট আমি বলবো, এটাতে সরকার তো আমি বললামই সরকারের কোন কোন জায়গাগুলো দেখা উচিত, ডিটেইল আজকে আলোচনা হয়েছে ডিটেইল এটা নিয়ে। ধরুন পুরো রিভিউ এবং পুরো পারফরমেন্স রিভিউ থেকে শুরু করে অনেক মেজর রিভিউ আমি বলবো, এবং শুধু এটা মিউনিসিপ্যালিটি না, আদারওয়াইজ রিভিউ। সেকেন্ড আরেকটা ইস্যু আমি বলবো, নাগরিক কর্তব্য কিন্তু আমাদের ভুললে চলবে না। ঠিক, নাগরিক কর্তব্য বলতে আমাদের যে নাগরিক কর্তব্য, সমস্ত ট্যাক্স দেওয়া, জলের ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স দেওয়া, বা ধরুন মিউনিসিপ্যালিটি গার্বেজ কালেকশনে দেওয়া, বা ধরুন রাস্তাটাকে আরো ঠিকঠাক রাখা, হ্যাঁ আমার দায়িত্বগুলো আমার প্লাস্টিক গুলো মানে আপনার ড্রেন গুলো বন্ধ না রাখা। আবার মিউনিসিপ্যালিটি আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে কি, ছোট ছোট যে গলি রাস্তাগুলো আছে, গলি রাস্তাগুলো তো অনেক দোকানেই সামনে এক্সটেন্ড করে করে রাস্তাগুলোকে বন্ধ করে দেয়, একেবারে ছোট রাস্তা। এগুলো মিউনিসিপ্যালিটি হয়তো বলতে চাইছে এগুলো আমাদের দায়িত্ব না, কিন্তু এরকম না, এগুলো কিন্তু মিউনিসিপ্যালিটি দেখা উচিত বলে আমি মনে করি। সবগুলো দায়িত্ব অবশ্যই নাগরিক সমাজকে যেমন তার শুধু অধিকার নয়, তার কি দায়িত্ব সেটা মাথায় রাখতে হবে, ঠিক মিউনিসিপ্যালিটিরও কোনো কাজ, তার যে মিউনিসিপ্যালিটি যে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যেসবগুলো দেওয়া উচিত সেগুলো এড়িয়ে গেলে কিন্তু মানুষের চোখে কিন্তু তাদের ক্রেডিবিলিটি দিন দিন কমতেই থাকবে। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু সঙ্গে থাকার জন্য। সঞ্জয় স্যার, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আছে দর্শক বন্ধুরা, শহরের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, নিয়মিত আবর্জনা পরিষ্কার করা এবং পানীয় জলের সুব্যবস্থা করার মতো মৌলিক বিষয়গুলোতে নিগমকে আরো আন্তরিক ও সংবেদনশীল হতে হবে বলে মনে করেন নগরবাসী। মনে রাখতে হবে, স্মার্ট সিটি প্রকল্পের সাফল্যের মাপকাঠি কেবল ঝকঝকে রাস্তা বা আলোকসজ্জা নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার দ্রুত সমাধান। নাগরিকরা যখন দেখবেন তাদের ছোট ছোট সমস্যার প্রতি কর্তৃপক্ষের যত্নশীল, তখনই কিন্তু নিগমের প্রতি তাদের আস্থা ফিরবে। আগরতলাকে সত্যিকারের অর্থে বাসযোগ্য করে তুলতে হলে নিগমের কর্তৃপক্ষকে জনপরিষেবা আরো দায়বদ্ধতার সাথে দেখতে হবে এবং জনমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন নাগরিক সমাজ। তা করে কিনা নিগম, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।